আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম রিফিলের সূত্র ধরে আবার আলোচনা এসছে শেখ হাসিনার উন্নয়ন। তো উন্নয়নের দিক থেকে একটা কথা শত্রু স্বীকার করবে যে শেখ হাসিনা যে চ্যালেঞ্জিং উন্নয়নগুলো বাংলাদেশে করেছেন, এই উন্নয়নগুলো বাংলাদেশে আসলে আগামী 20-50 বছরে আরো কেউ করার সাহস করবে কিনা। এক পদ্মা সেতু শেখ হাসিনা যদি সাহস করে হাত না দিতেন, তাহলে আমরা আজকে পদ্মা সেতুর পিলারের চেহারা দেখতাম না। বরঞ্চ পদ্মা সেতু নিয়ে বিএনপি সমালোচনা করেছে, প্রয়াত বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া সমালোচনা করেছেন। কাজ হয়েছে এবং কোনো পিলারই ভেঙে পড়ে নাই। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, প্রায় 2 বছর হতে চললো, আর কয়েকদিন বাদেই 2 বছর হবে। 2 বছর পরে যেরকম পদ্মা সেতুর নাম উঠছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম উঠছে, আরো এরকম অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন হতে হতে আরো 2-4-5 বছর লেগে যাবে। বর্তমান তারেক রহমান সরকার যে এসছে, তারা এসে ঘোষণা করেছে তারা কোনো মেগা প্রজেক্টে হাত দিবে না। কিন্তু বাংলাদেশে তো এটা হওয়া উচিত যে একটা সরকারের উন্নয়ন ধারাবাহিকতা থাকুক। আর আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন ধারাবাহিকতা, এটা বর্তমান সরকার এত বড় বড় প্রজেক্ট এটা নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে না বা বন্ধ করবে না। ফলে শেখ হাসিনা যে প্রজেক্টগুলো হাত দিয়ে গেছেন, এগুলো এক একটা উদ্বোধন করতেই বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অ্যাটলিস্ট 2030 সাল লেগে যাবে। আচ্ছা, প্রথমে আসেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, যেখানে বলা হচ্ছে যে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর চুল্লিতে পারমাণবিক জ্বালানি সরবরাহের মধ্যে দিয়ে সেই দেশটি এখন বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। 2026 সালের 28 এপ্রিল ওই নতুন অধ্যায়ের সূচনা হলো ঢাকায়। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী 501 জন প্রকৌশলী এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দর্শক, আপনাদের মনে আছে কিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনাকে আমেরিকার বিরাগ ভাজন করার একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছিল। আমেরিকা কোনো অর্থেই চায় নাই যে রাশিয়ার থেকে সহযোগিতা নিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎে স্বয়ংসম্পূর্ণ হোক, এবং শেখ হাসিনার বিদায়ের পেছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা দায়ী বলা যেতে পারে। মানে উনি যদি এই ধরনের সাহসী পদক্ষেপ না নিতেন, তাহলে আমেরিকা হয়তো তার উপরে এত চড়তো না। প্রকৌশলীদের মতে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে বিশ্ব দরবারের উন্নয়নের রোল মডেল হিসাবে নতুন উচ্চতায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং টেকসই উন্নয়নের ভিত্তিতে আরো শক্তিশালী করেছে। রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়িত এই মেগা প্রকল্প দেশের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে এটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। অ্যাট এ গ্ল্যান্স, এক কথায় এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনার অবদান এবং এই প্রকল্পের সুবিধা। আমি আরো কয়েকটা প্রজেক্টের কথা আপনাদেরকে একটু মনে করে আরো কয়েকটা প্রজেক্ট আপনারা একটু খেয়াল করবেন। ধরেন পদ্মা সেতু রেল লাইন, এই প্রকল্প তো আছেই। পদ্মা সেতু কতটা আমাদের কাজে লাগছে শেখ হাসিনার শত্রুরাও এখন সেটা স্বীকার করে। মেট্রো রেলের যে সেকেন্ড ফেজ, সেই সেকেন্ড ফেজের কাজ পুরোদমে চলছে। বিএনপিকে এবং তারেক রহমান সরকার 5 বছর থাকবেন, আমরা সেই প্রত্যাশা করি। সেই 5 বছর থাকতে হলে আগামী 1-2 বছর শেখ হাসিনার এই উন্নয়নের উদ্বোধন তারেক রহমান সাহেবকে করতে হবে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে পুরো কাজ এখনো শেষ হয়নি, সেটার উদ্বোধন করতে হবে তারেক রহমান সাহেবকে। 3rd টার্মিনাল কাজ প্রায় শেষ হয়ে আসছে, কিছু কারিগরি কাজ বাকি আছে। সেই 3rd টার্মিনালের কাজ উদ্বোধন করতে হবে। এর বাইরেও আরো অনেকগুলো প্রজেক্ট আছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে, মানে এই বিশাল বিশাল। তারপর ফ্লাইওভার আছে, শেখ হাসিনার পরিকল্পনাধীন ফ্লাইওভার আছে। এর বাইরেও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কিছু জিনিস আছে, স্বাস্থ্য খাতের কিছু জিনিস আছে, তথ্য প্রযুক্তি কিছু জিনিস আছে।
সবগুলো কিন্তু মেগা প্রকল্প টাইপের। পরিবেশ ও জীবন মান উন্নয়নে কিছু ব্যবস্থা রয়েছে, শাসন ব্যবস্থা নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে, যেমন গ্রাম আদালত কার্যকর করা। এই সমস্ত কাজেই কোনোটাই কিন্তু তারেক রহমান সাহেব ক্ষমতা নেওয়ার পরে বা বিএনপি ক্ষমতা নেওয়ার পরে বলেনি যে এই যে শেখ হাসিনার সময়ের প্রায় এখনো প্রায় শখানেক প্রজেক্ট, যেগুলো মেগা প্রকল্প এবং বাংলাদেশে বিভিন্ন খাতে চলমান এই প্রকল্পগুলো, সেগুলো বন্ধ করে দেওয়ার কথা কিন্তু বিএনপি সরকার কখনো বলেনি। বিএনপি সরকার হয়তো তার মতো করে কিছু রেকটিফাই করবে, কিছু সংযোজন বিয়োজন করবে, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে নিশ্চয়ই বর্তমান সরকারকে শেখ হাসিনার ওই উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফোকাস করতে হবে। এখন এটা ক্রেডিট কোথায় যাবে? দেখেন, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই একেবারে সেই ৭১ পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই রূপপুর মানে বাংলাদেশে পারমাণবিক প্রকল্পের প্রয়োজনের কথা তুলেছিলেন। তারপরে সেই সময় ইয়াহিয়া খানের সময় এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বাট কেউ কেউ ইভেন সংসদেও এমন কথা বলার চেষ্টা করা হচ্ছে, মানে শেখ হাসিনা যে এই কাজগুলো করে গেছে এগুলোকে যেন মানে একটু বলতে কষ্ট, কিন্তু একটা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে একটা সরকারের যে কাজগুলো করতে হয় সেইটা স্বীকার করতে আসলে যেন কোথাও একটা রাগ ঢাকের ব্যাপার চলে আসছে। যাক, আমি জানি না যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বা দেশে সভা সমাবেশও করতে পারছে না, এই সময়ে অন্তত এই যে প্রজেক্ট খোলা এবং যেসব প্রজেক্ট টিকে আছে শেখ হাসিনার খারাপ কাজের বা তার শাসনের দুর্বলতা নিয়ে যখন কথা হবে তখন নিশ্চয়ই তার এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোও মানুষ সামনে তুলে ধরবে। ভালো থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূসের দেশ বিক্রির যে বাণিজ্য চুক্তি, সেটা সম্পর্কে সারা বাংলাদেশে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। জঙ্গিবাদের প্রভাব এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার প্রভাব সত্ত্বেও এতটা সচেতনতা আগে বোধহয় কোনো চুক্তি নিয়ে তৈরি হয় নাই। এই সচেতনতার কি প্রভাবটা সরকারের উপর পড়ল? তারেক রহমান সরকার তো একেবারে এত দ্রুত যে 14টা বোয়িং কিনার চুক্তি করে ফেলবেন, এটা কিন্তু আমি ভাবিনি। কিন্তু তারেক রহমান এই চুক্তি কেন করলেন? আসুন এই ভিডিওতে আমি সেই প্রশ্নটার উত্তর দিব বা এটার প্রভাবটা কি। তার আগে কিছু এই চুক্তির কিছু টেকনিক্যাল জিনিস বা কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করি। 14টা বোয়িং কিনতে খরচ হবে 45,000 কোটি টাকার বেশি। এটা হলো প্রায় 1.25টা পদ্মা ব্রিজ তৈরি করার সামিল, 1.25টা বা 1.5টা। আমাদের বিমান সংস্থা তারা এই 14টা বোয়িং চালাবে। আমাদের এই বিমান কোম্পানিটা নিয়ে আমার প্রথম যে একবার 2005 সালে বেশ একেবারে একটা রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। কেন জানেন? আমি তখন রোমে চাকরি করি, তৃতীয় সচিব হিসাবে পাসপোর্ট আমাদের প্রবাসী কমিউনিটির লোকজনের কনসুলার সার্ভিস দেই, পাসপোর্ট দেই, এবং তখন আমাদের গ্রিসে কোনো দূতাবাস ছিল না। তা আমরা এই রোম থেকে মাসে মাসে আমরা ওই ডিপ্লোম্যাটরা বা অফিসাররা গ্রিসে গিয়ে পাসপোর্টে সই টই করে আসতাম। তো যেটা হয়, আমাদের কমিউনিটির নানা ধরনের সালিশ দরবার করতে হয় অনেক সময়। এটা যারা কমিউনিটির সদস্যরা আছেন প্রবাসী তারা বুঝবেন, অথবা যারা এইসব চাকরিগুলা করেছেন তারা বুঝবেন। তখন আমি এর আগে আমি একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে আমি কিভাবে গ্রিসে অনেক বেশি যেতাম, আমাকে রাষ্ট্রদূতরা পাঠাতো, সেই ব্যাখ্যা গিয়ে এই ভিডিওটা দেরি করতে চাই না। কিন্তু আমি যে মাঝে মাঝে গ্রিসে যেতাম, ধরুন মাসে 2 মাসে অনেক সালিশ দরবার করতাম। তো আমার অনুপস্থিতিতে একজন লোক সালিশ করতো, সে কে? বিমানের স্টেশন ম্যানেজার, অর্থাৎ গ্রিসে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার। আমি বুঝতে পারিনি অনেকদিন, কয়েক মাস বিষয়টা, যে মানে গ্রিসে বিমানের স্টেশন ম্যানেজার। পরে দেখি যে সত্যি সত্যি গ্রিসে একটা বিমানের অফিস আছে, সেখানে একটা স্টেশন ম্যানেজার আছে। আপনি আপনি যদি এগুলা জানেন, হাসি কিভাবে থামাবেন। তখন 2005-6 সালে রোমে বিমানের একটা ফ্লাইট যেত, সেখানে বিমানের 2 জন অফিসার ওইখানে তারা স্টেশন করেছিল, অর্থাৎ একজন এরিয়া ম্যানেজার, একজন স্টেশন ম্যানেজার।
ঠিক আছে, এটা মানলাম, বিমানের অফিস আছে রোমে, কিন্তু গ্রিসে অ্যাথেন্সে কেন বিমানের স্টেশন ম্যানেজার, এবং অ্যাথেন্সে কেন বিমানের অফিস, এবং সেখানে কোনো ফ্লাইট নাই। মানে অদ্ভুত বিষয় হলো যে আমার বুঝতেই এত সময় লাগলো যে যে বিমান, মানে একটা দেশের দূতাবাস নাই, যেই দেশে সেই দেশে বিমানের একটা দূতাবাস আছে। এটা তখন আমার যে মানে এই পুরা জিনিসটা আমার শুধু হাসি পেত যে এই যে বিমানের দূতাবাস এথেন্সে আছে, অর্থাৎ গ্রিসে বিমানের দূতাবাস আছে, বাংলাদেশ সরকারের দূতাবাস নাই। এই গল্পটা দিয়ে আপনি বুঝে যাবেন যে বিমান, আমাদের এই যে বিমান যে সরকারি সংস্থাটা, এটা কিভাবে, এটা যে কেন এত এত অলাভজনক, এটা যে কেন এত অর্থদণ্ড দেয়। আরো অনেক জিনিস আমি বিদেশে চাকরি করার কারণে বিমানের জানি, অর্থাৎ তারা যেভাবে শুধু অর্থকড়ি নষ্ট করে, সরকার থেকে টাকা পয়সা যেভাবে তারা মানে ইভেন সরকার থেকে নিয়ে নেয় বিভিন্ন সরকারি ফ্লাইট গেলে, এবং কিভাবে এই সংস্থাটা, মানে এটা দিয়ে কোনো সরকার খুব একটা কিছু করতে পারে নাই। তো এইরকম একটা অলাভজনক বিমান যে বাংলাদেশ বিমান, আমাদের যে ন্যাশনাল এয়ারক্রাফট এয়ারলাইন বা ক্যারিয়ার বলে এটাকে, ফ্ল্যাগ ক্যারিয়ার, হ্যাঁ এটার একটা পোটেনশিয়াল ছিল। হয়তো শেখ হাসিনা সরকার, আমার ধারণা এইবারে হয়তো উনি এটা শুরু করতেন না, আমাদের বিমানটাকে একেবারে থাই এয়ারের মতো, অন্তত থাই এয়ারের সম পরিমাণে বা মালয়েশিয়ান এয়ারের সম পরিমাণে লাভজনক করার কিন্তু পোটেনশিয়াল আছে। কিন্তু তার জন্য তো এটাকে একেবারে খোলনলসে পাল্টে দিতে হবে, সেটা তো করতেও অন্তত 10-15-20 বছর সময় লেগে যাবে। এইরকম একটা মুমূর্ষু, সম্পূর্ণরূপে যে মানে রাষ্ট্রের ক্ষতি, অর্থ ধ্বংস করে একটা শুধু নামের জন্য একটা প্রতিষ্ঠান চালানো বিমান, তাদের হাতে তারেক রহমান এই ইউনূসের করে যাওয়া দেশ বিক্রির চুক্তির জন্য 45,000 কোটি টাকা ব্যয় করলেন আমেরিকাকে খুশি করার জন্য। তারেক রহমান তো অনেক ধরনের মানে উনি একটা ভাব দিচ্ছেন যে উনি অনেক অনেক কিছু করবেন বাংলাদেশের জন্য, অনেক অনেক দেশপ্রেমিক কাজ করবেন। তারেক রহমান, আপনার উপদেষ্টা বা মন্ত্রী বা আপনার রাজনেতা কর্মীরা যদি আমার এই ভিডিওটা শুনে একটু চিন্তা করবেন, কার জন্য আপনি 45,000 কোটি টাকা খরচ করে দিলেন এই বিমানের। যা হোক, এটা তো করলেন তারেক রহমান, কিন্তু এর পেছনে পটভূমিকাতে আমি 2-3টা কথা বলবো। পটভূমিকা হলো যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর উনি মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা একটা পড়ন্ত সুপার পাওয়ার, এখনো সে পৃথিবীতে 1 নম্বর, কিন্তু আগামী 15-20 বছরে অতি দ্রুত সে কিন্তু 2 নম্বরে চলে যাবে, চীন 1 নম্বরে চলে আসবে। এটা মার্কিনীদের অনেকের সহ্য হচ্ছে না। এটার অনেক ধরনের তৎপরতা তারা চালাচ্ছে। গত 8-10-12 বছর ধরে মার্কিনীরা সারা পৃথিবীতে যত ধরনের তৎপরতা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার হিসাবে ধরে রাখার জন্য। তার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের ছিল একটা মানে এক ধরনের ইয়ে, আর প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল টাকাতে উঠা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থকড়ি কমে গেছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা কড়ি বাড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে মানে উন্মত্ত হয়ে গেছে। এই জন্য উনি এই যে ট্যারিফ, বিভিন্ন দেশে দেশে ট্যারিফ উনি ইয়ে করছেন, উনি বিভিন্ন দেশে ট্যারিফ প্রবর্তন করছেন। এটা আপনারা নিশ্চয় মনে রাখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউনূসকে একটা চিঠি লিখেছিল, পরে তারেক রহমান সাহেবের ইলেকশনের পর তারেক রহমান সাহেবকে একটা চিঠি লিখেছে কংগ্রাচুলেশন জানিয়ে। ইউনূসকে যে চিঠিটা সে লিখেছিল সেখানে ট্রাম্প একদম বলে দিয়েছেন যে আমাদের বাণিজ্যে ভারসাম্য আনতে হবে, অর্থাৎ 2 দেশের বাণিজ্য সমান করতে হবে। আর তারেক রহমানকে যে চিঠিটা উনি লিখেছেন সেইটাও কিন্তু ওই চিঠিটাও খুবই একেবারে চাকর বাকরকে যেভাবে চিঠি লেখে সেভাবে, এবং তারেক রহমানকে যে চিঠিটা প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন এটাও কোনো কূটনীতির ভাষা ছিল না, অত্যন্ত অপমানজনকভাবে সেখানে তারেক রহমানকে উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউনূস যে চুক্তিটা করে গেছে সেই চুক্তিটা তোমাকে মানতে হবে, প্লাস আরো আমাদের সামরিক 2 দেশের মধ্যে অর্থাৎ ডিফেন্স কিছু এগ্রিমেন্ট করতে হবে। আপনারা জানেন এই ধরনের 2-3টা চুক্তি 2 দেশের মধ্যে বিবেচনাধীন আছে, এবং 2টা চিঠিতেই উনি ওনার স্বভাব সুলভ ধমকের সুরে, অপমানজনক সুরে কিন্তু ইউনূসকেও লিখলেন, তারেক রহমানকেও লিখলেন। এবং যারা এই 2টা চিঠি নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা করা যায়, আমি সেই দিকে যাচ্ছি না।
যেই দুইটা চিঠিতেই ধমক দিয়ে অপমান করে ট্রাম্প সাহেব যে জিনিসটা বুঝাতে চাইলেন যে উনি বাণিজ্যটাকে ইউনুসের চিঠিটাতে উনি একটা শব্দমালা ব্যবহার করেছিলেন যে ডিফিসিট ডিসপ্যারিটি উনি শেষ করতে চান। এই ডিফিসিট ডিসপ্যারিটি নিয়েই আমি এখন আলোচনা করব। আপনারা জানেন যে ইউনুস যে দাসখতের চুক্তি অর্থাৎ দেশ বিক্রির চুক্তি করেছে, সেটাতে শুধু এটাই নেই, মানে শুধু এইটা দিয়ে যদি ইউনুস শেষ করতো তাহলেও কিন্তু ইউনুসকে যদি আপনি এখন 500 বার মানে ফাঁসি দেন, এখন তো আপনাকে 2 লক্ষ বার ফাঁসি দিতে হবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছিলেন ইউনুসের কাছে চিঠিতে যে উনি ডিফিসিট ডিসপ্যারিটি বাংলাদেশের সাথে শেষ করতে চান। যাক, এইটাই আলোচনা করি। ডিফিসিট ডিসপ্যারিটিটা কি, এটা কি রকম হতে পারে, এই আলোচনাটা আমাদের একটু দরকার। এবং আমি সাধারণত আমি রাজনৈতিক আলোচনাগুলা করি, তথ্য বা এগুলা নিয়ে আমি ওই রকম আসলে তুলে ধরি না, কিন্তু আজকে বাধ্য হয়ে জাস্ট আপনাদের একটু আইডিয়ার জন্য তুলে ধরছি। অর্থাৎ বাণিজ্যের ভারসাম্যহীনতা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে। উনি ইউনুস এবং তারেক রহমানকে বলেছেন যে এইটা উনি শেষ করবেন। আমরা 2023 সালের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যের ডিসপ্যারিটিটা দেখেন, আপাত চোখে এটা ডিসপ্যারিটি মনে হবে। কারণ হলো 2023 সাল কেন বলছি, 2024 থেকে কিন্তু বাংলাদেশের আর কোনো কিছু ঠিক নেই। 2023 পর্যন্ত সব ঠিক ছিল। এই জন্য সর্বশেষ যে বছরটা ঠিক ছিল সেই বছরের ডেটাটা আমি দিচ্ছি। 2023 সালে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে কত, $8.25 বিলিয়ন জিনিসপত্র, বেশিরভাগই গার্মেন্টস। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্রি করেছে $2.25 বিলিয়ন জিনিসপত্র, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করেন যে সফিস্টিকেটেড বা যে ধরনের জিনিসপত্র বিক্রি করার সেগুলো। অর্থাৎ আমরা বোঝার স্বার্থে, সহজের স্বার্থে আমরা ধরে নিলাম 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি করেছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছে $8 বিলিয়ন দ্রব্য, আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্রি করেছে $2 বিলিয়ন জিনিসপত্র। তাহলে এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলেছিলেন যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ অন্যায়মূলকভাবে বাংলাদেশ বেশি বিক্রি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কম বিক্রি করছে। অর্থাৎ যদি প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরো $6 বিলিয়ন বেশি বিক্রি করতে পারতো, অর্থাৎ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে $8 বিলিয়ন জিনিস, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি $2 বিলিয়নের জিনিস বাংলাদেশে বিক্রি না করে যদি $8 বিলিয়ন জিনিস বাংলাদেশে বিক্রি করে, তাহলে উনি যেটা বলেছিলেন যে এই যে ডেফিসিট ডিসপ্যারিটি, অর্থাৎ অন্যায়মূলক অসাম্য যে বাণিজ্যের দুই দেশের মধ্যে, সেটা হতো, মানে সেটাই উনি বুঝাইতে চাইছেন, ওই $6 বিলিয়ন কম কেন। এবং উনি চাচ্ছেন যে এটা $8 বিলিয়ন হোক, অথবা $2 বিলিয়ন হোক, যার জন্য উনি প্রথমে 35-37% করলেন, পরে দেশ বিক্রির চুক্তির পরে 19% করে দিলেন। এটারও অনেক বক্তব্য আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু এই যে ডেফিসিট ডিসপ্যারিটিটা আমি শুধু একটু প্রশ্ন করতে চাই, আসলে কি ডেফিসিট ডিসপ্যারিটি ছিল বাংলাদেশের? দেখেন বাংলাদেশের এই যে সিপিডি বলেন বা যারা অর্থনীতির কথা বলেন, কেউ কি এটা নিয়ে একবারও কথা বলেছে? এমনকি আমাদের আওয়ামী লীগের যারা এসব নিয়ে কথা বলে, আমি তো অর্থনীতি নিয়ে কথা বলি না, তারাও কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশের কাউকে বোঝাতে পারেনি। অথচ এই জিনিসগুলা, টেকনিক্যাল জিনিসগুলা, উপাত্ত তথ্যগুলা কিন্তু ভালোভাবে কিন্তু সব জায়গায় বিশ্লেষণ করার জিনিস দরকার, এবং বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার। এবং দেখুন, এই যে জিনিসটা তারা কেউ বলল না, এরা কিন্তু এমন নয় যে ডেফিসিট ডিসপ্যারিটি যে কথাটা ট্রাম্প সাহেব ইংরেজিতে বলছেন, বাংলাদেশের ডিসকোর্সে যে এই কথাটা নাই, এটা কিন্তু সত্য না। এটা আছে বছরের পর বছর, 30-40 বছর ধরে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীরা সবসময় ভারতের সাথে এটা নিয়ে আসে যে ভারতের সাথে আমাদের ব্যাপক বাণিজ্যের ভারসাম্য রয়ে গেছে, অর্থাৎ ভারসাম্যহীনতা আছে। কারণ কি, ভারত 2023 সালে বাংলাদেশে $11 বিলিয়ন কিন্তু রপ্তানি করেছে, আর বাংলাদেশ রপ্তানি করেছে $2 বিলিয়ন কিছু কম। অর্থাৎ এই স্বাধীনতা বিরোধীরা সবসময় ওই যে $11 বিলিয়ন যুক্তি নিয়ে এসে সবসময় ভারত বিরোধিতা, ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদের, অর্থাৎ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে।
আজকে ভারতের জিনিসটা আমি যাব না, শুধু ভারত নিয়ে একটা কথা বলবো। এই 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 ফিগারটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে যে ডেফিসিট ডিসপ্যারিটি ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ করেছেন, সেটা নিয়ে কথা বলি। দেখুন, আপনি যদি দেশপ্রেমিক সরকার হন, আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, বা বুদ্ধি না, একেবারে কমন সেন্স যদি থাকে, কখনোই এখানে আপনি এই এই প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ করেছে ইউনূসের কাছে কিংবা তারেক রহমানের কাছে, যে ডেফিসিট ডিসপ্যারিটি অর্থাৎ বাণিজ্যের যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু আসলে এক্সিস্ট করতো না। কেন করতো না জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ তো এক নয়। আপনি ডেফিসিট ডিসপ্যারিটির কথাটা যখন আনবে, আপনি তিনটা জিনিস তখন তুলে ধরবেন। সেই তিনটা জিনিস কি? মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় কত, বাংলাদেশের মাথা পিছু আয় কত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি কত, বাংলাদেশের অর্থনীতির সাইজ কত। এটা আমি হিসাবটা দেই আপনাদেরকে। 2023 সালে বাংলাদেশের মাথা পিছু আয় যেটা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় ছিল তার 32 গুণ। 2023 সালে বাংলাদেশের আপনার অর্থনীতির যে সাইজ, তার 63 গুণ বড় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বুঝতে পেরেছেন? তাহলে, এবং আপনি যদি তিনটা জিনিস এখানে বিবেচনা করেন এই বাণিজ্যের ক্ষেত্রে, যে এই যে আমি যে দুটা জিনিস বললাম, যে অর্থনীতির সাইজ কত প্রতিটা দেশের এবং মাথা পিছু আয় কত, তার সাথে যদি আপনি আরেকটা জিনিস অ্যাড করবেন, যে আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা বিক্রি করছি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রয়োজন, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি যেটা কিনেছি সেটা আমার জন্য কতটা প্রয়োজন, আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোনো বাজার থেকে কিনলে এটা কত গুণ বেশি দামে কিনতে পারবে, আর আমি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেছি সেটা আমি অন্য কোনো বাজার থেকে কিনলে কম দামে কিনতে পারবো কি না। দেখুন, প্রতিটা জিনিস যদি আমরা শেষেরটা ধরি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা 2 বিলিয়নের যে জিনিসপত্র কিনি, এটা অন্য ভারত, চীন এসব থেকে কিনলে আমরা আরো অনেক সস্তায় কিনতে পারবো। আর আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে $8 বিলিয়ন কাপড় বিক্রি করি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আর কোথাও এত কম দামে পাবে না বলেই কিন্তু সে আমাদের কাছ থেকে কেনে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভয়টা দেখিয়েছে ট্যারিফ দিয়ে, ওইটার কোনো আসলে ট্যারিফের ভয়ের দরকার ছিল না। কিন্তু আমি ওই জায়গাটায় আনি, আপনি যদি এই যে তিনটা বাস্তব সূচক আপনাদেরকে দিলাম, পার ক্যাপিটা জিডিপির ভারসাম্য ক্ষেত্রে মানে পার ক্যাপিটা জিডিপি, ইকোনমির সাইজ এবং আমার পারস্পরিক প্রয়োজনীয়তা,